আইসিসির দুজন প্রতিনিধি এখন ঢাকাতে আছেন, সামনে বিসিবি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে তারা আসছেন। তারা ইতিমধ্যে বর্তমান যে বিসিবি কমিটি, তামিম ইকবালের যে কমিটি, সেই কমিটির একটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে সদ্য সাবেক যে কমিটি, যে কমিটিটাকে ভেঙে দেওয়া হয়েছে, আমিনুল ইসলাম বুলবুলের কমিটি, ওই কমিটিরও কয়েকজনের সঙ্গে বৈঠক করছেন। এখন এই প্রতিনিধি দলটা কারা, এই প্রতিনিধি দলের উদ্দেশ্য কী, এইটা নিয়ে বিসিবি মানে বর্তমান বিসিবি এবং সদ্য সাবেক বিসিবি পরস্পর বিরোধী একটা বক্তব্য জানাচ্ছে। বিসিবির পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে বলা হচ্ছে যে তারা আসলে এই আইসিসির প্রতিনিধিরা নির্বাচন দেখতে আসছেন, এটা অবজার্ভ করতে আসছেন, পরিস্থিতিটা কি সেটা বুঝতে আসছেন। কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে তার আইনজীবী একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন যে না, এটা একদমই ভুল কথা। আসলে আইসিসির এই প্রতিনিধিরা আসছেন এই বোর্ডটা আইনিভাবে বৈধ কিনা সেটা দেখার জন্য, এই নির্বাচনকে তারা আদৌ স্বীকৃতি দেবেন কিনা এটা দেখার জন্য, এটা অবজার্ভ করতে আসেন নাই। এবং তারা এমনকি বুলবুলের যে কমিটি, তাদের প্রতিনিধিরা আইসিসি প্রতিনিধিদের বলছেন যে আপনারা এখানে বসে একটা বিবৃতি দিয়ে জানায় দেন যে আপনারা নির্বাচন দেখতে আসেন নাই, আপনারা বৈধতা চেক করতে আসছেন। মানে পুরো ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, দুপক্ষের অনড় অবস্থানের কারণে বুলবুল ভাই আইসিসিতে দাবি করতেছেন যে এই বোর্ডটা অবৈধ, সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেটাও অবৈধ। ইতিমধ্যে হাইকোর্টে একটা মামলাও হয়েছে, সম্ভবত আজকেই দেখলাম, যে আগামী নির্বাচনটা স্থগিত করার জন্য। এরকম একটা পরিস্থিতি যদি চলমান থাকে এবং আইসিসির এই দুই প্রতিনিধি যদি আসলেই দুই পক্ষকে একমত না করাতে পারেন, দুপক্ষ যদি বলে, একদল যদি বলে যে আমরাই বৈধ, যা করতেছি ওটা ঠিক আছে, আরেক দল যদি বলে যে না এটা একদমই অবৈধ, এই নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই, তাহলে শেষ পর্যন্ত আইসিসি যে অবস্থানটা নেবে সেটা আমাদের দেশের ক্রিকেটে সর্বনাশ করে ফেলবে। আমরা ওই যে গত বিশ্বকাপ খেলতে গেলাম না যখন, তখন বারবার বলা হচ্ছিল বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে, এইবার ক্রিকেট শেষ হয়ে যেতে পারে। সে সময় ক্রিকেট শেষ হয় নাই, কখনো একটা বিশ্বকাপ খেলতে না গেলে কোনো দেশের ক্রিকেট শেষ হয় না। কিন্তু এই যা যা চলতেছে এগুলোর ফলে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে, একটা সাময়িক নিষেধাজ্ঞা হলেও আসতে পারে, সেটার ফলাফল খুবই ভয়াবহ। ধরেন আমাদের দুয়ারে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর, এই মুহূর্তে যদি আইসিসি বলে যে তারা পরিষ্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট স্থগিত থাকবে, তাহলে এই অস্ট্রেলিয়া সফরটা বাতিল হয়ে যাবে। এর আসর যে কত ভয়াবহ হবে, কত দিক থেকে কত ভয়াবহ হবে হয়তো আমরা কল্পনাও করতে পারতেছি না। আমি আজকে একটু বলতে চাই যে যা ঘটছে এটারে মিউচুয়াল করতে হবে, যে কোনোভাবে হোক সবাই একমত হইতে হবে যে আমরা একটা নির্দিষ্ট দিকে আগাইতে চাই, আমরা দলমত নির্বিশেষে একটা ক্রিকেট বোর্ডের দিকে আগাইতে চাই, একটা নির্বাচিত বোর্ডের দিকে আগাইতে চাই। সেটা কিভাবে সম্ভব খানিকটা একটু বলার চেষ্টা করি সেই জিনিসটা। দেখেন, আমি সম্প্রতি রীতিমতো ঘোষণা দিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের এই যে পলিটিক্যাল অবস্থা, এটা নিয়ে কথা বলা বন্ধ করছি। এটার কারণ হচ্ছে অনেকগুলো। একটা তো আপনারা জানেন যে আমি একটা গুরুতর অসুস্থতা সামলায় ফিরছি, ফলে আমার মানসিক শারীরিক ধকল নেওয়া খুব কষ্ট হয়। এই জাতীয় কন্টেন্ট করলে সেটা যে আফটার ইফেক্ট হয় ওইটা নেওয়ার মতো অবস্থায় আমি নাই, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আমি তো খুব ইন্ডিভিজুয়াল একটা মানুষ, কন্টেন্ট করি, আমার কোনো প্রতিষ্ঠান নাই, প্রাতিষ্ঠানিক কোনো কিছু নাই, ফলে আমার আসলে সমালোচনা করা, তীব্র ভাষায় বিশ্লেষণ করা, এগুলো আমার জন্য আমি খুব নিরাপদও বোধ করি না। আর হচ্ছে এই জাতীয় ব্যাপার করতে গেলে আপনার ভালোকে ভালো, খারাপকে খারাপ, সাদাকে সাদা, কালোকে কালো, এটা বলার গার্ডসটা থাকতে হবে, সেটা আমার নাই। আসলে ভালোকে ভালো, খারাপকে খারাপ, এগুলো বললে যেটা হয়, ভালোকে ভালো বললে সমস্যাটা হয় প্রচুর কমেন্ট সহ্য করতে হয়, চামচামি করতেছিস, কখনো বুলবুলের চামচা, কখনো তামিমের চামচা। ওকে, আমি তো ভালো বলতে চাই, আমি তামিমেরও ভালোটা বলতে চাই, বুলবুল ভাইয়েরও ভালোটা বলতে চাই। সেটা বলতে গিয়ে যদি পরস্পর বিরোধী চামচা গালি শুনতে হয় আমার, বা তেল দেওয়ার কথা শুনতে হয়, সেটা নিয়ে আমার খুব একটা আপত্তি নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে সমালোচনাও তো করতে হয় বিশ্লেষণ করতে গেলে। সেই সমালোচনার পরিবেশটাও আমি ব্যক্তিগতভাবে আর মনে করি না যে আমি এটা নেওয়ার মতো অবস্থায় আছি। হ্যাঁ, বুলবুল ভাইয়ের বোর্ডের শুরুতে যেমন প্রশংসা করছি, বিশ্বকাপ বর্জনের সময় তার প্রতি সমর্থন ছিল, পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ডে তীব্র সমালোচনাও করছি। সে সময় আমি মনে করছি যে ওকে, এটা করা যায়।
কিন্তু পরবর্তীতে আস্তে ধীরে মনে করছি আমার কোনো সমস্যা দেখে না, চারিদিকের পরিস্থিতি দেখে মনে করছি যে সমালোচনা প্রশংসা সব কিছু থেকে বিরত থাকা ভালো। ওকে, আজকেও সেটা করব না। আজকে আমি আসলে যেটা বলতে চাই, আমি ওই যে আপনারা এখন যেটা ভাবতেছেন আমি আসলে ওই গা বাঁচানো একেবারে বেতো বাঙালির মতো জীবনযাপন করতে চাই, শুধু গল্প বলতে চাই এবং এন্ড অফ দ্য ডে স্পোর্টসের ভালোবাসার অংশটা নিয়ে কথা বলতে চাই, যেটা আসলে স্পোর্টসের হয়তো প্রধান জায়গা নাও, কিন্তু এইটাই করণীয়, এটাই করতেছি। এখন তারপরেও এটা নিয়ে আজকে কথা বলতেছি কেন? কারণ হচ্ছে যে এই সব কিছুর পরেও তো খুব জরুরি হচ্ছে খেলাটা টিকে থাকা। দেশের নামটা খেলাধুলায় টিকে থাকা। এখন এই বিশ্বকাপ আসছে, ফুটবল বিশ্বকাপ। এখন আমি ২ মাস ধরে কনটেন্ট করব, ভালো ভিউ হবে, যা টাকা আসবে আমার সংসার চালানোর টাকা চলে আসবে এখান থেকে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের মূল তো আমাদের ক্রিকেটটা। ওইটা আমারে কত ভিউ দিচ্ছে, কত কি করতেছে তার চেয়ে জরুরি হচ্ছে ওইটা তো আমার পরিচয়। আমি তো জীবনের ২০টা বছর ক্রিকেট মাঠে কাটাইছি, ক্রিকেটের পরিচয়ে বেঁচে আছি। যা লোকজন ২-৪ জায়গায় চিনে, জানে, একটু হলেও গুরুত্ব দেয় বা গালি দেয়। সেটা ওই ক্রিকেটের কারণেই। ফলে ক্রিকেটটা কোনো কারণে স্থগিত হয়ে যাক বা ক্রিকেটটা সত্যি, সত্যি শেষ হয়ে যাক, এরকম কিছু সহ্য করা খুব কঠিন, খুবই কঠিন। একটা সন্তানের আ বা শেষ সময়টা দেখতে যেরকম কষ্ট লাগবে, ক্রিকেটেরও শেষ সময়ে দেখতে ওরকম কষ্ট লাগবে। আ কারণ এই জগতই আমারে বাঁচায় রাখছে দীর্ঘকাল পর্যন্ত। মানে আক্ষরিক অর্থে বাঁচায় রাখছে। পেটে ভাত দিচ্ছে, রুটি-রুজি সবকিছু তৈরি হইছে এই ক্রিকেট থেকে। এখন আজকে এই সময়টায় এসে আমি বোধ করতেছি যে আলোচনা সমালোচনা থেকে ব্যক্তিগত আ সাহসের অভাবে বা যেকোনো কারণে হোক বিরত থাকলেও এই ক্রিকেটটা যেভাবে এখন সত্যি, সত্যি শেষ হওয়ার উপক্রম হচ্ছে, এটা আসলে আ একটু অন্তত হাতজোড় করা দরকার। আমার হাতজোড় করা দরকার। আমার এবং আমার মতো যদি আর কেউ থাকে না, আমাদের হাতজোড় করা দরকার সবার কাছে। যে আ রাষ্ট্রের কাছেও যে আপনারা দয়া করে এই ব্যাপারটা যেকোনোভাবে হোক সলভ করেন। যেকোনোভাবে হোক সলভ করেন। দেখেন আমাদের এই যারা বিবাদমান পক্ষ, তারা কেউ তো এই রাষ্ট্র ক্ষমতা থেকে খুব দূরের মানুষ না। এই রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, তাদের সঙ্গে এর সব পক্ষের ঘনিষ্ঠতা আছে। ফলে এদেরকে একটা সমাধানে পৌঁছানো যাবে না, এটা আমি বিশ্বাস করি না। বুলবুল ভাই বলেন, আসিফ আকবর বলেন বা এদিকে তামিম এবং তামিমের বোর্ডে তো ক্ষমতাসীনদের লোকজনই সবাই। ফলে এদেরকে রাষ্ট্র যদি একটা কথা বলেন আমার ধারণা সেটা শুনবেন। সেই শোনানোটা খুব জরুরি। তা না হলে ওই যেটা শুরুতেই বললাম এই পরস্পর বিরোধিতা এবং এই যে দৃঢ় অবস্থান, আ একেবারে ঘাড় শক্ত করে আমি আমার অবস্থান থেকে নড়ব না, এই অবস্থান আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। হয়তো দীর্ঘমেয়াদে আমরা ধ্বংস হয়ে যাব না, আবার মাথা উঁচু করে ফিরবো। ক্রিকেট আবার ফিরে আসবে। কি হবে? ৫ বছর ৭ বছর বন্ধ থাকলেও ফিরে আসবে। কারণ বাচ্চারা যখন খেলে একটা দেশে কোনো খেলা, সেই খেলা হারায় যায় না। কিন্তু বাচ্চারাও খেলা বন্ধ করে দিবে। যখন দেখবে টিভিতে দেখা যায় না, যখন দেখবে এটা নিয়ে আর কেউ কথা বলে না, তখন জিনিসটা হারায় যাবে। আমরা আমাদের একটা বড় বিনোদনের জায়গা হারাবো। আমাদের দেশের আসলে কি, কি পরিচয় আছে ঠিক গ্লোবালি, যেটা নিয়ে আমরা হইচই করতে পারি। এই এত বড় বিশ্বকাপ আসর হচ্ছে ফিফা বিশ্বকাপ। কুরাসাওয়ার মতো দেশ, কেপ ভার্দের মতো দেশ, কেপ ভার্দের সাইজ সেদিন কে যেন প্রিন্স মনে হয় তার পেজে লিখছে যে ময়মনসিংহ জেলার চেয়েও ছোট এবং লোক সংখ্যা আমাদের মিরপুরের চেয়েও কম। তারা বিশ্বকাপ ফুটবল খেলতেছে। আমাদের তো ফুটবল মানচিত্রে কোনো জায়গাই নেই। এশিয়া কাপই খেলতে পারতেছি না। সেখানে এই একটা খেলা দিয়ে আমরা গ্লোবালি একটু রিকগনিশন পাই, একটু গ্লোবাল হইচই করতে পারি, সেটা বন্ধ করে দিয়েন না। এই যে অবস্থার উপক্রম হইছে, এই অবস্থা চলতে থাকলে সেটা বন্ধ হয়ে যাবে। অন্তত একটা সাময়িক ধাক্কা আমরা খেতে যাচ্ছি। যদি এই অবস্থাটা আশু সমাধান না করা যায়। আশু বলতে এটার জন্য অনেক সময় নাই। ১ সপ্তাহ ২ সপ্তাহ সময় নাই। এটা ওই আইসিসির প্রতিনিধিরা সম্ভবত কাল সকালে চলে যাবেন কিনা আমি ঠিক সিওর না। কিন্তু ওনাদের উপস্থিতিতেই এটা সমাধান করার দরকার। সেটার জন্য যদি নির্বাচন স্থগিত করে রিশিডিউল করার দরকার হয় নির্বাচন, সেটাও করেন। যা হোক একটা কিছু করেন। আমি কোনোভাবেই বুলবুল ভাইয়ের এই অবস্থানকে সমর্থন করি না যে বুলবুল ভাই আইসিসিকে বলবেন যে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হোক। কারণ তারা একটা অবৈধ নির্বাচন করতেছে। বাংলাদেশে কোনোদিন কোনো সেক্টরে বৈধ নির্বাচন হয় নাই। যে অবৈধ নির্বাচন বাংলাদেশে বলা হয় এই
নির্বাচনটা যে নির্বাচন নিয়ে বলা হোক, এইটা মানে বাংলাদেশের ইতিহাসের আদিকাল থেকে জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, বিএফএফ নির্বাচন বলেন, ক্রিকেট বোর্ড নির্বাচন করেন, কোনো কালে হয় নাই। ফলে এই বৈধ অবৈধটা আমার কাছে কেউ বেশি করে, কেউ কম করে, এইটা আমার কাছে খুব গুরুত্বহীন একটা ব্যাপার মনে হয়। এটা মানতে মানতেই তো ভাই আমরা এখানে আসছি। আমরা তো কোনোদিন দেখি নাই যে আওয়ামী লীগ এই যে 17-18 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ একটা ফেয়ার নির্বাচন করছে নাকি? বিএনপির সংগঠকরা সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর থেকে শুরু করে যারা পোড় খাওয়া সংগঠক তাদেরকে দূরে রাখার জন্য যাচ্ছে তাই করা হয়েছে। আবার বিএনপি যখন ক্ষমতায় আসে আওয়ামীপন্থী সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববির মতো সংগঠক, যিনি তার জীবন সংসার সব দিয়ে দিচ্ছেন ক্রিকেটের জন্য, তাকেও দূরে রাখা হয়। তো এইটাই মানে নিছি তো ভাই আমরা, ক্রিকেট ভক্ত হিসাবে, ক্রিকেট সাংবাদিক হিসাবে এগুলো মেনে নিছি। এগুলোতে কোনো ইয়ে নাই। এই যে মাঝখানে আমাদের ইন্টারিম যে বোর্ডটা করলো, এই বোর্ডে কি ছিল আমাদের ক্রিকেট সংগঠকদের কোনো প্রতিনিধিত্ব ছিল? ছিল না। কারা ছিলেন এই বোর্ডে? এই বোর্ডে ছিলেন ওই সরকারের কিছু ঘনিষ্ঠ লোকজন। আবার এই তামিম ইকবালের বোর্ডও তাই, সরকারের ঘনিষ্ঠ লোকজন। হ্যাঁ, তামিম ইকবালের এই যে নির্বাচন হতে যাচ্ছে বা তামিম ইকবালের এখন যে বোর্ড, এই বোর্ডটা সম্ভবত আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি নন ক্রিকেটিং পার্সনে ভরা। আমি তাদের পারিবারিক পরিচয়, রাজনৈতিক পরিচয় এগুলো নিয়ে ব্যথিত না। এগুলো নিয়ে আর বাংলাদেশে বসে আমি ব্যথিত হই না। কারণ আহমেদ মোস্তফা কামালের পরে এসে এই ফারুক ভাই, বুলবুল ভাই ছাড়া বাংলাদেশে আমি কোনো ইয়েরে দেখি নাই বোর্ড সভাপতি বা বোর্ডের গুরুত্বপূর্ণ পদে পারিবারিক বা রাজনৈতিক পরিচয় ছাড়া কেউ আসেন। আহমেদ মোস্তফা কামালেরও রাজনৈতিক পরিচয় ছিল, লবি ভাইয়েরও রাজনৈতিক পরিচয় ছিল। সে কেজি মোস্তফাদের দিন চলে গেছে যে সময় রাজনৈতিক পরিচয় ছাড়া শুধু সংগঠক হিসাবে কেউ শীর্ষ পদে যেত। পাপন ভাই কি? পাপন ভাই তো আবাহনীর ডিরেক্টর ছিলেন, কিন্তু কোনো কালে অ্যাক্টিভ ক্রিকেট সংগঠক না, শুধু রাজনৈতিক পরিচয় এবং রাষ্ট্রপতি পুত্র হিসাবে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন। ফলে কোনো সময়ে এই জিনিসটা বাইরে ছিল না। কিন্তু তামিম ইকবালের বর্তমান বোর্ডে এটা ভয়ানক একটা আকার ধারণ করছে। এই বোর্ডে ক্রিকেটের লোক নাই বললেই চলে। তামিম ইকবাল নিজে ছাড়া তেমন কোনো লোক নাই। এই নির্বাচনে যে সম্ভাব্য বোর্ডটা নির্বাচিত হয়ে আসবে বলে আমরা অনুমান করতেছি, তার ভিতরে আপনি দেখবেন সব মিলে 5-6 জন লোক হয়তো ক্রিকেট সংশ্লিষ্ট আছেন। বাকিরা আসলে এই অর্থে ক্রিকেট সংশ্লিষ্ট না, রাজনৈতিক পরিচয় মানে আমি আবারও বলি, রাজনৈতিক পরিচয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। রাজনৈতিক পরিচয় ওয়ালাই আসলে অনেক, এবং পারিবারিক সদস্যদের মধ্যেই অনেক ক্রিকেটীয় লোক খুঁজে পাওয়া সম্ভব। সেটা খুঁজে বের করেন, সেটা আপনারা সব পক্ষ মিলে খুঁজে বের করেন। আবারও বলি, বুলবুল ভাইও বর্তমান রাষ্ট্র কাঠামোতে যারা আছেন তাদের থেকে খুব দূরের মানুষ না, চিরকাল মোহামেডানে খেলছেন, মোহামেডানের লোকজনের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে, তাকে রিচ করাটা রাষ্ট্রের জন্য কোনো ঘটনাই না, এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ লোকের সঙ্গেও তার ভালো সম্পর্ক আছে। ফলে এই সব পক্ষকে একমত করানোটা এখন রাষ্ট্রের কাজ। আমি কোনোভাবে ওই দিবা স্বপ্নে বসবাস করতেছি না যে একটা ফেয়ার বা বৈধ নির্বাচন বলতে যা বোঝায় ওইটা হবে। ওটা হবে না বাংলাদেশে। ওইটা হতে গেলে গঠনতন্ত্র সংশোধন করতে হবে, ওটা হতে গেলে রাজনৈতিক কালচার সংশোধন করতে হবে, স্পোর্টস কালচার সংশোধন করতে হবে। এটা বিশাল ব্যাপার। সেই স্বপ্ন দেখছিলাম ফারুক ভাই যখন গঠনতন্ত্র সংশোধন কমিটি করছিলেন, তখন সেই স্বপ্ন দেখছিলাম, এটার পক্ষে কথাবার্তা বলছিলাম। এখন যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্র দিয়েই আপনি কোনো দিন ফেয়ার নির্বাচন করতে পারবেন না, কোনো দিন না। এটা আসলে কিছু মুষ্টিমেয় লোকের একটা নির্বাচন হবে সবসময়। যেভাবেই করেন, তামিমকে করতে দিলে সেও তাই করবে, বুলবুল ভাইকে করতে দিলে সেও তাই করবে, আমাকে করতে দিলে আমিও তাই করব। এটা শুধুমাত্র ক্ষমতাসীনদের নিজেদের মধ্যে নির্বাচন। মানে কে ঠিক করা যে কে কে বোর্ডটা চালাবে, সেই ঠিক করাটাই করেন, কোনো সমস্যা নাই। সেই ঠিক করাটা রাষ্ট্রীয় ক্ষমতার যারা সঙ্গে আছেন, ক্রীড়ামন্ত্রী বা এরা, তারা মিলে বসে ঠিক করেন। আমি জানি যে বিএনপিপন্থী এবং মোহামেডানপন্থী ক্রীড়া সংগঠকদের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই প্রক্রিয়ার সঙ্গে, দুই পক্ষের কোনো প্রক্রিয়ার সঙ্গে নাই। বাংলাদেশে ক্রীড়া সংগঠনে বিএনপিপন্থী যে অংশটা বোঝায় এবং যারা দীর্ঘকাল ধরে এই লড়াইটা করে আসছেন, মোহামেডানের যে মানুষগুলো এই লড়াইটা করে আসছেন, তারা এই দৃশ্যপটে নাই। তাদেরকে ডাকেন, তাদেরকে ডেকে বলেন এই দুই পক্ষকে একটা টেবিলে বসায় একটা যৌক্তিক এবং দৃশ্যত ফেয়ার টাইপের একটা বোর্ডের দিকে আগাইতে। সেটা নির্বাচনই হোক, প্রয়োজনে একাধিক প্যানেলে নির্বাচন হোক বা একটাই প্যানেল হোক, কোনো সমস্যা নেই। যা হোক, একটা কিছু হোক, একটা যৌক্তিক বোর্ডের দিকে আগান। বিএনপির সময় যৌক্তিক বোর্ড করা যাবে না, এটা খুব বাজে ধারণা। কারণ বিএনপির সংগঠকরা দীর্ঘদিন পর্যন্ত
বাংলাদেশের ক্রিকেট চালায় আসছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে চালাচ্ছেন। বাংলাদেশের খুব ট্রানজিশনাল একটা পিরিয়ডে এরাই নেতৃত্ব দিচ্ছেন, আরাফাত রহমান কোকোর নেতৃত্বে এরাই নেতৃত্ব দিচ্ছেন। ফলে সেই লোকগুলাকে ডেকে দায়িত্ব দেন যে আপনারা এই পরিস্থিতি সমাধান করেন। আপনারা যদি বোর্ডে আসতে নাও চান, আপনারা এদের সঙ্গে কথা বলেন, আপনারা বুলবুলের সঙ্গে কথা বলেন, আসিফের সঙ্গে কথা বলেন এবং এইদিকে তামিম সহ বাকিদের সঙ্গে কথা বলেন। কথা বলে একটা বোর্ড দৃশ্যত যেটা ফাংশনাল এরকম একটা বোর্ড তৈরি করেন, যাতে আমরা কোনো দীর্ঘমেয়াদী বিপদে না পড়ি। এই জিনিসটা আমাদের জন্য খুব দরকার, খুব দরকার। তা না হলে ভাই সবাই মিলে কিন্তু পথে বসে যাব, সবাই মিলে। আমি একটা জিনিস বারবার বলি, খেলাটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, এই 5 স্টার বিসিবি কিন্তু চলবে না। এই 5 স্টার বিসিবির যে 15,000 কোটি টাকা না 1500 কোটি টাকা কত ভুলে যাই আমি প্রায়, এই বিশাল টাকা এফডিআর করা আছে, এটা শেষ হতে বেশিক্ষণ লাগবে না। এটা যদি শুধু কর্পোরেট স্ট্রাকচারে বেতনই দিতে থাকেন আর বিদ্যুৎ বিল দিতে থাকেন এনএসসিকে নিয়মিত, তাহলেও এটা খুব বেশি দিন থাকবে না, একসময় ফান্ড শেষ হয়ে যাবে। আপনি যদি ক্রিকেট খেলাটাকে ঝুঁকির মধ্যে ফেলেন, একসময় ওই বোর্ডটা নিয়ে আর কারো আগ্রহ থাকবে না। আপনারা হয়তো আগ্রহ হারায় ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কোনো কাজে চলে যাবেন। তখন যে জিনিসটা সবচেয়ে অ্যাট্রাকটিভ থাকবে সেই জিনিসটার দিকে চলে যাবেন। মাঝখান থেকে এই জিনিসটা একটা বিশাল পর্বতের মতো একটা পরিত্যক্ত ভবন হয়ে পড়ে থাকবে, যেখানে খেলাধুলা বলে আর কিছু থাকবে না। ফলে সবাই মিলে একমত হয়। সেই দিনটা আসলে কিন্তু তখন সবাই একমত হবে না। হয়তো পরস্পরকে ফোন করে তখন বলবেন যে আহা, সেই সময়টা একমত হলে হয়তো জিনিসটা এভাবে শেষ হয়ে যেত না। যাই হোক, সবার শুভকামনার উদয় হোক। একবার হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, আপনাদের মনের ভিতরে যা আছে মনের ভিতরে রেখে দয়া করে এই পরিস্থিতিটা সমাধান করেন। সবার প্রতি শুভকামনা রইল।